কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের চ্যানেলের ক্ষুদে শ্রোতাদের আমার একটাই অনুরোধ, প্লিজ আজকের গল্পটি তোমরা এড়িয়ে যেও। নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কৌস্তভ দাসের লেখা একটি ছোট্ট গল্প, হাবুর বাড়িতে এক রাত। এবছরে আপনারা আমাদের প্রত্যেকটা গল্প শুনেছেন এবং ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করব এই বছরের শেষ গল্পটাও আপনারা শুনবেন এবং ভালোবাসা দেবেন। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে কৌস্তভ দাসের লেখা একটি গল্প, হাবুর বাড়িতে এক রাত। ট্রেনটা স্টেশনে থামতেই অরূপ তাড়াতাড়ি নেমে পড়ে। ঘড়িতে তাকিয়ে দেখে 10টা পেরিয়ে গেছে। ইস, বড্ড দেরি হয়ে গেল। মাঝপথে রেল লাইনে কিছু সমস্যা হওয়ায় এই দেরি। না হলে সোনারপুর স্টেশনে আসতে খুব বেশি হলেও 2-2.5 ঘন্টার বেশি লাগার কথা নয়। সেখানে ট্রেন পৌঁছলো প্রায় 5 ঘন্টা পর। এমনিতেই জায়গাটাকে গণ্ডগ্রাম বললে ভুল কিছু বলা হয় না। সেখানে এত রাতে যে মানুষজনের অস্তিত্ব পাওয়া যাবে না, সেটাই স্বাভাবিক। তাও সে একটা আশা নিয়ে রেখেছিল যে আজ রাতটুকু যদি স্টেশন মাস্টারের ঘরে কাটিয়ে দেওয়া যায়, তাহলে কাল সকালে না হয় অন্য কোনো ব্যবস্থা করে নেওয়া যাবে। কিন্তু স্টেশনে নেমে সে বুঝল সে গুড়ে বালি। সোনারপুর স্টেশনটাতে কোনো স্টেশন মাস্টার বা তার ঘরই দেখতে পেল না সে। পুরো স্টেশন চত্বর নির্জন, ফাঁকা। তার মাঝে একা সে দাঁড়িয়ে আছে। খানিকটা হতাশ হয়েই স্টেশন থেকে নেমে পড়ল অরূপ। গ্রামের কাঁচা রাস্তার পথ ধরল। কিছুটা এগোতেই সে পিছন থেকে একটা লোকের ডাক শুনতে পায়। কেউ যেন ডাকছে তাকে। বাবু, ও বাবু, আরে শুনবেন তো, যাচ্ছেন কই? পিছনে ঘুরতেই অরূপ দেখে একটা রিক্সাওয়ালা। লোকটার বয়স 50-এর ঘরে হবে, তবে চেহারায় এখনো বয়সের ছাপ পড়েনি। গ্রামের খেটে খাওয়া সুঠাম চেহারা এই বয়সে এখনো বোঝা যাচ্ছে। শুধু চুল দাড়িটায় যা রং পরিবর্তন করে অল্প সাদা হয়ে গেছে। লোকটা রিক্সার ওপরে বসে রয়েছে। আমাকে ডাকছিলেন? হ্যাঁ বাবু, আমি হাবু, এখানেই তাকি। আপনাকে দেখছিলাম অনেকক্ষণ থেকে স্টেশনে দাঁড়িয়েছিলেন। গাড়ি আজ দেরি করেছে অনেক, তাই ভাবলাম আপনি মনে হয় জানেননি এখানে রাতের বেলা কেউ থাকেনি কো। তাই আমি ভাবলুম যাই, দেখি বাবু যদি গ্রামের ভিতরে যায় একটু এগিয়ে দিয়ে আসি। ভালো করেছো, আমি তো কিছুই চিনি না এখানে। সেই কোন ছোটবেলায় একবার এসেছিলাম এক বন্ধুর বাড়ি, এবারেও ওইখানেই যাব, কিন্তু পথঘাট কিছুই মনে নেই আর। চিন্তা করবেন না বাবু, আমি চিনি নে এমন লোক এই তল্লাতে নেই। আপনি শুধু যার বাড়িতে যাবেন তার নামটা আমাকে বলেন। তুমি চিনবে? আপনি নাম কানা বলেই দেখেন চিনি কিনে। সমর মণ্ডলের বাড়ি যাব, চেনো? ও সমর মাস্টারের বাড়ি চিনি তো। ওকে কে চেনে না বলুন দেখি। হ্যাঁ, কিন্তু সে তো এ গ্রামে নয় বাবু, উনার গর্তই পাশের গ্রামে, তালদিঘির ওই পারে। সেখানে তো এত রাতে আপনি যেতে পারবেন নি, ডিঙি বন্ধ হয়ে গেছে এতক্ষণে। মাঝি আবার কাল সকালে ডিঙি খুলবে। তা সেখানে যাবেন কেন বাবু? কোনো অনুষ্ঠান আছে বুঝি? হ্যাঁ, সমরের মেয়ের জন্মদিন কাল, তাইও যেতে বলেছে আমাকে। কিন্তু এখন আমি কি করব?
এখানে তো কোনো স্টেশন মাস্টারের থাকার জায়গাও নেই যে একটা রাত কাটিয়ে দেব। এত রাতেই অজানা জায়গায় যাবই বা কোথায়? কিছু মনে যদি না করেন একটা কথা বলবো বাবু, আপনি না হয় আজকের রাতটুকু এই গরিবের ঘরে কাটান। জানি কষ্ট হবে, তাও একটা মাথার উপর ছাদ তো থাকবে। না না, সে হয় না। আমি একজন অপরিচিত মানুষ, তোমার বাড়ির লোকেরা শুধু শুধু বিব্রত হবে। আরে চলেন, কেউ কিচ্ছুটি মনে করবেন। বাড়িতে লোক বলতে শুধু আমি আর আমার বউ, ও সে খুব ভালো মেয়ে। আপনি হলেন কি আমাদের গ্রামের অতিথি, একটা রাতের জন্য আমার ঘরে না হয় থাকলেন, তারপর সকাল সকাল না হয় মাস্টারের বাড়ি পরে রওনা হবেন। অরূপ ভাবল যে একটা রাতেরই তো ব্যাপার, আজকের রাতটা না হয় কাটিয়ে কাল ভোর হতেই সে তালদিঘির ওপারে যাওয়ার ব্যবস্থা করবে। তাই সে হাবুর প্রস্তাবে রাজি হয়ে যায়। রিকশায় চড়ে বসতেই প্যাডেলে চাপ দেয় হাবু। অরূপ জন্ম থেকেই শহরে বাস করে না, তার আসল বাড়িও একটা গ্রামেই। সেখানেই তার সাথে বন্ধুত্ব হয় সমরের। সমরের মামার বাড়ি ছিল অরূপের বাড়ির পাশে, সেখানেই ওদের বন্ধুত্ব। সেই ছোটবেলাতে ওরা কত একসঙ্গে খেলেছে। তখনই অরূপ সমরের সাথে একবার তাদের বাড়িতে গিয়েছিল। তারপর কেটে গেছে প্রায় 25 বছর। কর্মসূত্রে দুজনেই দুটো ভিন্ন শহরের বাসিন্দা আজ, তবে যোগাযোগটা এখনো রয়ে গেছে চিঠির মাধ্যমে। দিন দশেক আগেই সমরের একটা চিঠি আসে অরূপের কাছে। তখনই সে তার বন্ধুকে মেয়ের জন্মদিনে আমন্ত্রণ জানায় তার গ্রামের বাড়িতে। কিন্তু ঠিকানাটা অরূপের পুরোপুরি মনে নেই, তবে গ্রামের নামটা মনে ছিল। তাই সে ভেবেছিল গ্রামে পৌঁছে ঠিক কোনো রকম ভাবে পৌঁছে যাওয়া যাবে। তবে পৌঁছে যে এই রকম রাত হবে সেটা অরূপ ভাবেনি। ভাগ্য দেবতা যে তার ওপর এতটা বিরূপ সেটা তার বর্তমান পরিস্থিতি দেখলেই বুঝতে পারা যায়। অরূপ আকাশ পাতাল চিন্তায় মগ্ন হয়ে রিকশায় বসেছিল। তার চটকা ভাঙল রিকশাওয়ালা হাবুর ডাকে। বাবু, বলছি আমরা পায়ে আইসা পড়ছি, আপনি একটু আশপাশটা দেখেন কি না, সুন্দর চারিদিকটা একটু দেখেন। হাবুর কথা শুনে পরিবেশের দিকে তাকায় অরূপ। রাতের প্রকৃতিও যে কত সুন্দর হতে পারে সেটা অরূপ জানে, কিন্তু অনেকদিন শহরে থাকার দরুন তার চোখে সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তবে এখন চারিপাশের প্রকৃতি দেখার পরিস্থিতি অবশ্য নেই। নিস্তব্ধ অন্ধকার বিরাজ করছে চারিদিকে। এর মধ্যে সে কি দেখবে? এখন তো ঘুরঘুটি অন্ধকার, বাইরে দেখব কি করে? কোনো কিছুই তো ঠাউর করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো কথা। আপনার তো আবার অন্ধকারে দেখতে পাননি। ঠিক আছে, আমার বাড়ি চলেন, কাল সকালে সুযোগ হইলে সবটা দেখবেন না হয়। এই তো প্রায় চলে এসেছি। এই বলে সে রিকশার গতি বাড়ায়। মিনিট খানেকের মধ্যেই একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায় রিকশাখানা। অরূপ নেমে পড়ে। সে মনে মনে ভাবে, এখানে মানুষ থাকে? এই জরাজীর্ণ ঘরের মধ্যে দুদিন থাকলেই তো সে অসুস্থ হয়ে পড়বে। হাবু আর ওর বাড়ির সদস্যদের জন্য খারাপ লাগতে লাগলো অরূপের। এরা কত কষ্ট করে দিন চালায়, তার মধ্যে আজ আবার সে একজন অপরিচিত হয়ে তাদের ঘরে থাকবে না। কাল যাওয়ার সময় এদের একটু সাহায্য করতে হবে। যতই হোক আজ রাতের থাকা খাওয়ার ব্যবস্থাটা তো এরাই করে দেবে তার। অরূপ মনে মনে এসব ভাবতে ভাবতে হাবুর সাথে বাড়ির উঠোনে আসে। গিন্নি, ও গিন্নি, বলি কই গেলে? আসো আসো আসো, দেখি এদিকে, ঘরে অতিথি এসেছে গো। হাবুর গলা পেয়ে বাড়ির ভেতর থেকে একটি মহিলা বেরিয়ে আসেন। গ্রাম্য গৃহবধূরা সচরাচর যেরকম হন, ইনিও সেরকম। একটা শাড়ি পরে আছেন, ঘোমটা দিয়ে মাথা ঢাকা, ফলে মুখ দেখা যাচ্ছে না।
তিনি এসে আগে অরূপের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার জানালেন। তারপর তার স্বামীকে ডেকে নিয়ে একটু পাশে নিয়ে গেলেন, একান্ত কিছু কথা বলার জন্য হয়তো। হাবু কিছু সেকেন্ড পরে ফিরে এসে অরূপকে বলল, বাবু, জানি আপনার খুব কষ্ট হবে, কিন্তু আজ রাতে যে মাছ মাংস কিছুই দিতে পারবো নি আপনাকে। আজ শনিবার, আজ আমরা দুজনেই মাছ মাংস কিছু ছুঁই না। আজকের দিনটা একটু কষ্ট করে নিবেন বাবু। আরে তুমি এসব নিয়ে কেন ভাবছো? আমার কোনো অসুবিধা হবে না, আমিও কিন্তু গ্রামেরই ছেলে, আর মাছ মাংসের ওপর আমার অত আগ্রহ কোনোদিনই ছিল না। তুমি আজ রাতে আমার মাথার ওপর ছাদের যোগান দিলে এটাই আমার কাছে অনেক। বাবু, বাবু আপনি হাত মুখ ধুয়ে মাদুরের উপর বসেন, আমি এক্ষুনি আপনার জন্য খাবারটা নিয়ে আসতেছি। আর আর ব্যাগখানা আমার কাছে দিন। আরে ঠিক আছে, ব্যস্ত হবেন না, আমি এইখানেই বসছি। কিন্তু আপনি ওভাবে ঘোমটা দিয়েছেন কেন? অসুবিধা কিছু নেই, আমার জন্য আলাদা করে ব্যতিব্যস্ত। আসলে বাবু, ওইটাতে বাধা দিবেননি, ওইটা ওর সংস্কার। পরপুরুষের সামনে ও ঘোমটা ছাড়া বেরোয়নি। আচ্ছা আচ্ছা, ক্ষমা করবেন। হাবুর স্ত্রী অরূপের কথা শেষ হতে না হতে ওর ব্যাগটা হাতে নিয়ে মাথা নিচু করে চলে গেল ঘরের ভেতরে। অরূপ বসে থাকলো উঠোনে একটা মাদুরের উপরে। বসে বসে সে এদিক ওদিক দেখছিল বেশ মন দিয়ে। বাড়িটায় আসার সময় যেরকম ভগ্নপ্রায় অবস্থা মনে হচ্ছিল, ততটাও খারাপ না। বাড়ির সামনে একটা মোটামুটি বড় চাতাল রয়েছে, তার এক পাশে একটা তুলসী মঞ্চও রয়েছে। মানে একজন সাধারণ গৃহস্থ পরিবারে যা যা থাকা দরকার সেসব কিছুই আছে। দেখে বেশ ভালো লাগলো অরূপের, কিন্তু এইবার একটা জিনিস তার মাথার মধ্যে টোকা মারতে লাগলো। বাড়িটায় এসে থেকেই হয়তো সে ব্যাপারটা দেখছে, কিন্তু এতক্ষণ এটা নিয়ে ভাবেনি কিংবা ভাবার সুযোগ হয়নি। এবার একটু একা হতেই বিষয়টা মাথা চাড়া দিচ্ছে। এই বাড়ির চারিপাশের বাতাস কেমন যেন ঠান্ডা, কিন্তু দম বন্ধকর। এখন মে মাস, গরমে সবার নাজেহাল অবস্থা, কিন্তু এই বাড়ির মধ্যে যেন গরমের সেই গা জ্বালানি ব্যাপারটা নেই। তার বদলে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তবুও অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। এরকম কেন হচ্ছে তার? এটা কি তার মনের ভুল, নাকি সত্যি এই বাড়ির পরিবেশ এইরকম? অরূপের চিন্তায় ছেদ পড়ল হাবুর ডাকে। আসেন বাবু, আসেন আসেন, কাবেন আসেন। হ্যাঁ, যাচ্ছি। মাদুর থেকে উঠে দাঁড়ায় অরূপ। মনটা একটু খচখচ করছে। এই ব্যাপারটা কি হাবুকে জানাবে সে? পরক্ষণেই সে ভাবে, কি দরকার, একটা রাতেরই তো ব্যাপার। তাছাড়া এটা যদি তার মনের ভুল হয় তাহলে খুব অপ্রস্তুতের মধ্যে পড়ে যাবে। থাক, এসব নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে ভালোই রাতটা কাটিয়ে দেওয়াই ভালো। অরূপ ঘরের ভেতরে ঢুকে দেখে হাবু মাটিতে একটা জায়গায় আসন বিছিয়ে তার বসার জায়গা করে রেখেছে। সেখানে গিয়ে সে বসতেই তার স্ত্রী খাবার নিয়ে আসে। বেশ অনেক আয়োজনই আছে দেখা গেল। ভাত, ঘন মুগের ডাল, দুটো ভাজাও আছে, সাথে একটা বেশ অনেক রকম সবজি দিয়ে তৈরি একটা তরকারি। অরূপ এতটাও আশা করেছিল না, ফলে খিদের মুখে এত সব খাবার পেয়ে বেশ তৃপ্তি করেই খেলো সে। এমন দিনে আইলেন বাবু, একটু যে ভালো মন্দ কিছু খাওয়াবো আর তো সুযোগও পাইব না। এরকম করে বলবে না। আমি সমরের বাড়ি থেকে ঘুরে যাওয়ার সময় আরেকবার আপনাদের এখানে আসব, তখন মনের শখ মিটিয়ে ভালো মন্দ খাইয়ে দেবেন না হয়।
খাওয়া সেরে একটা ঢেকুর তুলে সে হাবুর সাথে পাশের একটা ঘরে আসে। এই যে বাবু, এই কেনে আপনার শোয়ার ব্যবস্থা করেছি, নিন। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়েন দিকে এবার। কাল তো আবার বড়বো তাল দিকে ওপারে যাবেন, এখন শুয়ে পড়েন এবার। সে কি, আমার জন্য পুরো ঘর ছেড়ে দিচ্ছ? তোমরা শোবে কোথায়? আমাদের নিয়ে বাইবেন নে বাবু, আমরা দুজনে ঠিক ব্যবস্থা করে নেব, আপনি শুয়ে পড়েন। এই বলে সে আর একবার প্রণাম ঠুকে ঘর থেকে চলে যায়। অরূপ এবার আশপাশটা তাকিয়ে দেখে সাধারণ মানের একটা ঘর। এখানে শুধু একটা বড় চৌকি আর উল্টো দিকে একটা আলনা রয়েছে। চৌকির একটা দিকের দেওয়ালে একটা বড় জানলা, তাতে একটা জালি দেওয়া। মনে হয় বিড়ালের উৎপাতের জন্য জালটা লাগানো হয়েছে। অরূপ আর বেশি কিছু চিন্তা করে না, জানলার দিকে মাথা করে সে শুয়ে পড়ে। হাবু একটা বালিশের ব্যবস্থাও করে রেখেছিল, সেটা মাথার নিচে রাখতেই গাঢ় ঘুমের ঘোর ঝাঁপিয়ে পড়ল তার উপর। ধীরে ধীরে অতল ঘুমে তলিয়ে গেল সে। অরূপের ঘুমটা ভাঙল যখন, তখন মাঝরাত। কেন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল সে বুঝল না। উঠে কিছুক্ষণ স্থাণুর মতো বসে থাকলো সে। তারপরেই আচমকা একটা আওয়াজ কানে এলো তার, খুব অল্প কিন্তু সচল একটা শব্দ। কেউ একটা বাইরে হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে। এত রাতে বাইরে কে হতে পারে? হাবু বা হাবুর স্ত্রী কি? কিন্তু তাহলেই বা এতক্ষণ ধরে এত রাতে বাইরে কেন ঘুরবে? চৌকি থেকে নেমে দাঁড়ায় অরূপ, তারপর ঘরের দরজার দিকে এগিয়ে যায়। এই বাড়িতে এসে থেকে একটার পর একটা অদ্ভুত ঘটনা নাড়া দিচ্ছে। এবার এটার আসল উৎস সে খুঁজে বের করবেই। দরজাটা আলগা করে খুলে বাইরে বেরিয়েই চমকে যায় অরূপ। এ কি, এই ঘরের বাইরে বেরোলেই তো সামনে উঠোন আর তারপর বড় চাতালটা দেখা যেত, কিন্তু সামনে তো এখন লম্বা একটা পথ, ঠিক যেমন বড় বড় বাড়িগুলিতে থাকে। মাথা গুলিয়ে যায় তার। এসবের মানে কি? একটা সাধারণ, অতি সাধারণ গৃহস্থের বাড়িতে এত লম্বা একটা বারান্দা কি করে থাকে, যেখানে সে নিজে ঢুকেছে এই ঘরে কিছুক্ষণ আগে শুধুমাত্র একটা উঠোন বেরিয়ে? অরূপ ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ওর হাঁটার সাথে সাথে মনে হয় কেউ যেন ওকে একটা দেখছে ছায়া হয়ে। ওর প্রতিটা পদক্ষেপের ওপর কেউ যেন নজর রাখছে। যে জায়গাটায় ও এখন আছে সেখানে কোনো জানলা দরজা কিচ্ছু নেই, তাই বাইরে থেকে কোনো আলো আসছে না। নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, বুকে একটা অজানা আতঙ্ক নিয়ে। কিছুক্ষণ হাঁটার পর এমন সময় কোথা দিয়ে যেন একটা হালকা আলোর রেখা দেখতে পায় অরূপ। সেদিকে সে এগোতেই চোখে পড়ে তার বাঁ দিকের একটা ঘর থেকে আলোটা বের হচ্ছে। এতক্ষণে তার স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ পেয়েছে। কিছুই সে চিন্তা করতে পারছে না। যে ঘর থেকে আলো বেরোচ্ছে সেটার সামনে এসে দাঁড়ায় অরূপ। তখনই তার মনে হয় একটা সুন্দর গন্ধ যেন এখানকার বাতাসে মিশে যাচ্ছে ধীরে ধীরে। সেই গন্ধে অরূপের মাথার ভেতরটা কেমন যেন করে ওঠে। সে আস্তে আস্তে যেন নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। মন্ত্রমুগ্ধের মতো সে দরজার পাল্লায় আলতো করে ঠেলা দিতেই সেটা খুলে যায়, আর সে দেখে ঘরের ভেতর থেকে একটা মোলায়েম আলো পুরো জায়গাটাকে যেন এক স্বর্গীয় রূপে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে কি করে? না, এখন আর কিছুই তার মাথায় কাজ করছে না।
অরূপ একটা কলের পুতুলের মতো শুধুমাত্র হাত পা নাড়িয়ে যাচ্ছে। ঘরের ভেতরে পা দিতেই তার চোখে পড়ে একটা মেয়ে। অরূপের উল্টো দিকে মুখ করে মাটিতে একটা বিশেষ ভঙ্গিমায় বসে আছে সে। পরনে একটা সাধারণ শাড়ি, যে শাড়িটাকে তার খুব চেনা মনে হচ্ছে। এই শাড়িটা পরে এর আগেও কাউকে দেখেছে যেন, কিন্তু মনে করতে পারছে না। ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকে সে মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটার পিছনে গিয়ে দাঁড়াতে মেয়েটা অরূপের দিকে ফিরে তাকায়, আর অরূপ থমকে যায়। ইনি কে? এত রূপ কি একটা মানুষের হতে পারে? মনে হচ্ছে ভগবান এনাকে সৃষ্টি করার সময়ে বিশ্বের সমস্ত রূপ সৌন্দর্য ঢেলে দিয়েছেন। কি অপূর্ব টানা টানা চোখ, টিকালো নাক, হালকা তামাটে গায়ের রঙে যেন অপূর্ব এক দিব্যজ্যোতি, ঘন কালো লম্বা লম্বা চুল। এই রূপ হয়তো দেবতাদেরও মুগ্ধ করে দিতে পারে। সেখানে অরূপ নিতান্ত সাধারণ একটা মানুষ। ওর বুকের মধ্যে একটা শিহরণ খেলে যেতে লাগলো, আর তার সাথে মাথায় উঁকি দিল একটা পাপ চিন্তা, যে চিন্তার ফল অনেক বড় বড় মানুষকে দিতে হয়েছে খুব নিষ্ঠুর পদ্ধতিতে। কিন্তু মানুষ তার আদিম প্রবৃত্তির সামনে এখনো মাথা নোয়াতে বাধ্য হয়। আপনি কে বলুন তো? আর আরে এখানে কি করছেন? অরূপের প্রশ্ন শুনে মেয়েটি খিলখিল শব্দে হেসে ওঠে। তারপর ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়, অরূপের কাছে একদম কাছে সরে আসে। তারপর নিজের ডান হাতটা তুলে সেটা অরূপের হাতে ধরে। এই আচমকা নারী স্পর্শে অরূপ ভেতর থেকে কেঁপে যায়। আমি কে? এই বাড়িটাই তো আমার, তো আমি নিশ্চয়ই এই বাড়ির মালিকিন হব। তা আপনি তো দেখছি খুব সাহসী, এতটা রাস্তা হেঁটে এলেন আমাকে দেখার জন্য? অরূপ কি একটা বলতে যায়, কিন্তু পারে না। সে বুঝতে পারে তার সমস্ত শরীরটা ক্রমে অবশ হয়ে আসছে। শরীরের ওপর তার নিয়ন্ত্রণ এবার সম্পূর্ণরূপে চলে যাচ্ছে। চুপ, আর কথা নয়, এবার এসো, আমার সাথে এসো। এই বলে মেয়েটি অরূপের হাত ধরে তাকে নিয়ে যেতে লাগে। এসো। ওই ঘরের মধ্যে একটা বিরাট পালঙ্ক মতো ছিল, সুন্দর সাজানো গোছানো। মেয়েটি অরূপকে সেদিকে টেনে নিয়ে গেল, তারপর তাকে সেই পালঙ্কের ওপরে বসিয়ে দিল। অরূপ বুঝতে পারছিল কি হতে চলেছে, কিন্তু সে নিজেকে আটকাতে পারছিল না। তার চেতনা ধীরে ধীরে লোপ পেতে লাগলো। মেয়েটি ওর পাশে এসে বসল। এরপর যে কি হতে চলেছে সেটা যে কেউ বলে দিতে পারে। অরূপ নিজেকে সমর্পণ করে দিল সম্পূর্ণভাবে। এমন সময়ে ঘটল একটা ঘটনা। 2 সেকেন্ডের জন্য সে নিজের চোখ বন্ধ করেছিল। চোখ খুলতেই সে যা দেখতে পেল তাতে তার অন্তরাত্মা অবধি ভয়ে কেঁপে গেল। অরূপ দেখল তার পাশে বসে আছে যে, তার চেহারা বিভৎস, অতি ভয়ানক। সমস্ত শরীর তার পোড়া, চোখের কোটরে যেন আগুন জ্বলছে। কঙ্কালসার চেহারায় উগ্রতার ছাপ স্পষ্ট, গোটা শরীরটা যেন গলে গলে পড়ছে। মেয়েটির সেই সুন্দর রূপ কোথায়? এ তো কোনো পিশাচিনী, কিন্তু কি করে হয়? একটু আগেও তো সে একটা সুন্দরী মেয়েকে দেখেছিল, যার রূপের ছটায় সমস্ত জ্ঞান লোপ পেয়েছিল। তার জায়গায় এই ভয়ঙ্কর পিশাচিনী এলো কিভাবে? ভয়ের চোটে তার মুখ দিয়ে গোঙানি বেরিয়ে আসছিল, যেটা শুনে সেই মেয়েটি আবার খিলখিল শব্দে হেসে ওঠে।
তবে এবারের হাসিটা কোনো মানুষের হতে পারে না। সে হাসির আওয়াজ অত্যন্ত কর্কশ, অপার্থিব। ভয় পেলে নাকি? আমার শরীর দেখে লোভ জাগেনি? ইচ্ছে হয়নি আমাকে কাছে পাওয়ার? এখন তাহলে ভয় কিসের? ভয় পাচ্ছ কেন? আজ তোমার এই ইচ্ছেই তোমার মৃত্যুর কারণ হবে। পুরুষ মানুষের এই কামই তার সর্বনাশের কারণ। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটল সেটা আরো আশ্চর্যের। হাসতে হাসতে অরূপের বুকে হাত দিতেই ছিটকে যায় মেয়েটি। যে হাতটা সে অরূপের বুকে রেখেছিল সেটা ধরে বসে পড়ে মাটিতে, যন্ত্রণায় চিৎকার করতে থাকে, সাথে রাগের চোটে গর্জনও করতে থাকে। এই অতি মানবীয় চিৎকারে অরূপের বাস্তব বোধ বুদ্ধি আবার ফিরে আসে। সে চকিতে নিজের হাতটা বুকে রাখে, আর তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তার সামনে। নিজের বুকে হাত রাখতেই গলায় পড়া পৈতেটা সে বুঝতে পারে। তার পদবী যে আসলে ভট্টাচার্য, কুলীন ব্রাহ্মণ পরিবারের সন্তান সে। এতক্ষণ ভুলেই গিয়েছিল। এর মানে এই পৈতেটা স্পর্শ করতেই ওই পিশাচিনী যন্ত্রণায় পিছিয়ে গেছে। কিন্তু এ কে? কেন তাকে এরকম আকর্ষণ করে টেনে নিয়ে এলো? যদিও তাকে মারাটাই উদ্দেশ্য হয়ে থাকে, সেটার কারণই বা কি? ও, তুই ব্রাহ্মণ, এই জন্য তোকে ছুঁতে পারছি না। তবে আজ তোকে মারবই। মাংস খাবি না? মাংস? আজ তোর মাংস তোর শরীর থেকে ছিঁড়ে খাবো। আকাশ পাতাল ফাটিয়ে সেই পিশাচিনী হেসে ওঠে। সেই শব্দে কানে তালা লেগে যায় অরূপের। কিন্তু এর মাঝেও ও বুঝতে পারে এই অপনারী আর কেউ নয়, হাবুর স্ত্রী। সেই মহিলা যাকে সে দেখেছিল একজন সাধারণ গ্রাম্য গৃহবধূর বেশে। কিন্তু কিন্তু সে কেন মারতে যাবে অরূপকে? কিসের অভিপ্রায়? এখন এত সব ভাবার সময় নেই। অরূপ পৈতেটাকে হাতের মুঠোয় ধরে তারপর এক ছুটে ঘরটার দরজায় লাথি মেরে সেটা খুলে ফেলে। তারপর এক নিঃশ্বাসে দৌড়তে শুরু করে সে। দৌড়তে দৌড়তেই সে বুঝতে পারে সেই ভয়ঙ্কর করালগ্রাসী মৃত্যু তার পিছনে ধেয়ে আসছে। অরূপ কোনো দিকে না তাকিয়ে শুধু দৌড়তে থাকে। একটা সময় সে দেখে সে চলে এসেছে সেই চাতালটায়, যেখান দিয়ে সে ঢুকেছিল হাবুর সাথে তার বাড়িতে। সেখানে পৌঁছিয়ে সে দেখে চাতালের এক প্রান্তে দাঁড়িয়ে আছে হাবু। তার সামনের দিকটা দেখা যাচ্ছে না, পিছনে ফিরে রয়েছে সে। অরূপ হাঁপাতে হাঁপাতে তার কাছে এগিয়ে যায়। হাবু, তোমার বউ। এইটুকু বলতেই তার দিকে ঘুরে দাঁড়ায় হাবু, আর তাকে দেখে দ্বিতীয়বারের জন্য অরূপের বুকটা খালি হয়ে যায়। এটা কে? এটা কি সেই ব্যক্তি যাকে সে দেখেছিল আগে, যার রিকশায় চড়ে সে বাড়ি অবধি এসেছিল? এ কি সেই মধ্যবয়সী লোক যার অতীতেও তাই মুগ্ধ হয়েছিল সে? না, এ হতে পারে না। কেই দানব? হাবু একটা সাধারণ গ্রামের রিক্সা চালক, একটা সাধারণ মানুষ। এখন আর মানুষ নেই। সেখানে দাঁড়িয়ে রয়েছে এক বিভৎস দানব, স্বয়ং মৃত্যু। অতীব ভয়ানক তার চেহারা। সারা শরীর পুড়ে কালো হয়ে আছে। চোখ দুটোতে লোভ ঘেন্না মিশ্রিত এক জান্তব দৃষ্টি।
ঠোঁটের দুই কোণে দুটি সদন্ত উঁকি দিচ্ছে। এখনই এই ভীষণ মূর্তি যেন অরূপের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে খাবে। কে রে, কি দেখছিস? মাংস খাবি না? হ্যাঁ, হায় হায়, তোকে তোরই মাংস খাওয়াবো। হ্যাঁ, এই বলে সে তার কঙ্কালের হাত দুটো নিয়ে এগিয়ে আসতে থাকে অরূপের দিকে। না, এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা। চুলোয় যাক সবকিছু, আগে এখান থেকে প্রাণ নিয়ে পালাতে হবে। এসব ভাবতে ভাবতেই হাবুর স্ত্রীও চলে আসে সেই স্থানে। দুই জীবন্ত কঙ্কাল এগিয়ে আসে অরূপের দিকে, তাকে ভয়ঙ্করতম মৃত্যু উপহার হিসেবে দেওয়ার জন্য। অরূপ হাতের মুঠোয় শক্ত করে পৈতেটা জড়িয়ে ধরে আর একবার, তারপর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এক ছুটে বেরিয়ে পড়ে অভিশপ্ত বাড়ির চৌহদ্দি ছেড়ে। তারপরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে তার পায়ের শিরা যন্ত্রণায় ফেটে পড়তে থাকে, তাও সে থামে না। তার পিছনে সেই পিশাচিনী এখনো মনে হচ্ছে এগিয়ে আসছে অশরীরী স্বরে হাসতে হাসতে। তাই সে ছোটা থামায় না। এরকম ছুটতে ছুটতেই একটা সময় সে পিছনে ফিরে দেখছিল আর কেউ আসছে কিনা। তখনই সামনে একটা কিসের সাথে ধাক্কা খেয়ে এসে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়েও তৎক্ষণাৎ লাফিয়ে উঠে পড়ে সে। তারপর সামনে তাকিয়ে দেখে একজন মানুষ। কে আপনি? এভাবে ঊর্ধ্বশ্বাসে পাগলের মতন দৌড়ে কোথায় যাচ্ছেন? ওরা মেরে ফেলবে আমায়, মেরে ফেলবে। কে মেরে ফেলবে বলুন? কিন্তু আর কিছু বলতে পারে না অরূপ। এতক্ষণ তার মনের ওপর প্রচণ্ড চাপ পড়েছিল, সেটার ফলস্বরূপ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর অরূপ যখন চোখ মেলে তাকায়, তখন সে একটা বিছানায় শুয়ে আছে। সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে গতকাল রাতের সেই লোকটি। ধর্মর করে উঠে বসতে যেতেই গত রাতের সেই লোকটি হা হা করে ওঠে। আরে আরে আরে, শুয়ে থাকুন, শুয়ে থাকুন, উঠবেন না এখন। খুব দুর্বল আছেন আপনি, এখন আর ধকল নেবেন না। আবার আশেপাশে চোখ ফেরাতেই অরূপ দেখতে পায় সমরকে, তার বন্ধু সমর, যার বাড়িতে আসার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল। সমর, সমর, তুই এসেছিস ভাই? কালকে থেকে আপনি অনেকবার ঘুমের ঘোরে সমর সমর করেছেন, তাই আমি ভাবলাম যে এতল্লাটে তো সমর বলতে একজনই, সমর মাস্টার। তাকে সবাই চেনে, তাই ওনাকে আজ সকালে আমি গিয়ে ডেকে আনলাম। চিন্তা নেই, তুই ভালো লোকের বাড়িতেই আছিস। নিত্যানন্দ পালকে আমি চিনি, শুধু আমি কেন, এ অঞ্চলে সবাই চেনে। কাল রাতে পাশের গ্রাম থেকে পালা দেখে আসার সময় ওই তোকে বাড়ি নিয়ে এসে সেবা করে সুস্থ করে তুলেছে। কিন্তু তুই বল, কি হয়েছিল কালকে রাতে? আর তুই ওইভাবে দৌড়ে পালাচ্ছিলি কেন? অরূপ একবার ঢোক গিলে একটা লম্বা শ্বাস নেয়, তারপর ধীরে ধীরে গত রাতের সমস্ত ঘটনাটা বলে সবাইকে। সবটা শুনে উপস্থিত সকলেই নিজেদের মধ্যে ফিসফিস করে, কি যেন বলা বলি করতে থাকে তারা। অরূপ কিছু বুঝতে পারে না। তখন এগিয়ে আসেন নিত্যানন্দ বাবুই। তিনি এসে অরূপের পাশে বসেন, তারপর ঠান্ডা গলায় বলেন, খুব বাঁচা বেঁচে গেছেন আপনি। আপনিও তাহলে কাল হাবুর পাল্লায় পড়েছিলেন। এখন যে আপনি সশরীরে বসে আছেন এখানে, এটা আপনার 7 পুরুষের পুণ্যের ফল। শোনেন আসল ঘটনা। হাবু আসলেই একজন গরিব রিকশাওয়ালা ছিল, নুন আনতে পান্তা ফুরোয় তার।
তবে ওর বউটা ছিল সুন্দরী, অমন রূপ এ তল্লাটে তো ছাড়ো, তোমাদের শহরেও খুঁজলে পাবে না। তো তার জন্য হাবুকে আর ওর বউকে যে কম সমস্যার মুখে পড়তে হয়েছে তা নয়। তো এরকমই একদিন দুটো লোক শহর থেকে আসে এই গ্রামে। তোমার মতোই তারাও রাতের বেলায় এখানে পৌঁছয় আর সামনে হাবুকে পায়। হাবুই তাদের বলে যে একটা রাত তার বাড়িতে থেকে যাওয়ার জন্য, কারণ এছাড়া রাতে থাকার কোনো জায়গা নেই। তো হাবুর প্রস্তাবে তারা রাজি হয়ে যায়। হাবু তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে। তো এবার হয়েছে কি, হাবুর বউয়ের এই রূপে মুগ্ধ হয় ওই দুই শহুরে বাবু। সবাই তো আর মানুষ হয় না, মানুষের বেশে কিছু জানোয়ারও থাকে, এটা তো মানেন আপনারা। তো তারা ছিল সেই মানুষরূপী জানোয়ার। রাত বাড়লে তারা জোর জবরদস্তি করে হাবুর বউয়ের সঙ্গে, ওর সর্বনাশ করে। হাবু তাদের বাধা দিতে এলে তাকে বেধড়ক মারধর করা হয়। তারপর দুজনকে খুন করে ওদের পুরো বাড়িটায় আগুন লাগিয়ে পালিয়ে যায় ওরা। পরের দিন সকালে আমরা সবাই হাবুর বাড়ির ধ্বংসস্তূপ দেখতে পাই। পরে সেই দুজন যুবককে পুলিশ পাকড়াও করে। যদিও সেটা সম্ভব হয়েছিল আমাদেরই গ্রামের একটা ছেলের জন্য, কারণ সেদিন রাতে সে হাবুর সাথে ওই দুজনকে দেখেছে। সেই আমাদের ওই দুজনকে চিনিয়ে দেয়। আমরা তাদের থেকেই এই সমস্ত ঘটনা জানতে পারি। তারপর থেকে গ্রামে শুরু হয় হাবু আর ওর বউয়ের অতৃপ্ত আত্মার উৎপাত। গ্রামের বাইরে থেকে যারাই রাত করে গ্রামে আসে তাদেরকেই হাবু তার বাড়িতে নিয়ে যায়। তারপর রাতে সেখানে তাদের খুন করে। এর জন্য গ্রামের মানুষজনও অনেক ভয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেছে। বুঝলেন তো বাবু, কি ভয়ানক জায়গা থেকে আপনি বেঁচে ফিরেছেন? অরূপের মুখ দিয়ে কোনো কথা সরে না। গতকাল রাতে তার মানে প্রেতাত্মার সঙ্গে খাওয়া দাওয়া করেছে, সে গল্প করেছে। হাবু আর ওর স্ত্রীর জন্য মায়া জন্মেছিল তার, কিন্তু তারাই ওকে মারতে চাইল। নিজেদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ছলে অরূপকে মারতে চাইল। অরূপ আবার বিছানায় শুয়ে পড়ে। আর একটু ঘুম দরকার তার। এখনো মাথার মধ্যে একটা চাপা যন্ত্রণা হয়ে চলেছে। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় 5 বছর। সেদিন এরপর অরূপ সম্বরের বাড়ি গিয়েছিল। সে রাতটা তার বাড়ি থেকে পরের দিন সমরই আসে তাকে সোনারপুর স্টেশনে পৌঁছে দিতে। আসার পথে হাবুর বাড়ির রাস্তার ওপর দিয়েই আসে তারা। তখন অরূপ দেখে ধ্বংসস্তূপ হয়ে কি এক ভয়াবহতার সাক্ষী হয়ে রয়েছে এই বাড়ি। আজও সেই রাতের ঘটনা তার মনে পড়লে সে শিউরে ওঠে। ঈশ্বরের অসীম দয়া, তাই জন্যই আজও সে নিঃশ্বাস নিতে পারছে এই প্রকৃতির বুকে দাঁড়িয়ে। তবে মাঝে মাঝে এখনো মনে পড়ে হাবুর কথা, ওর স্ত্রীর কথা। ওদের সেই সরল ভালোবাসায় মোড়ানো মুখগুলো মনে পড়লে এখনো কষ্ট হয় তার। শুধু কি কষ্ট, ভয়ও হয় তার সঙ্গে, অনেক ভয়। এতক্ষণ আপনারা শুনছিলেন হাবুর বাড়িতে এক রাত। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল অনুশ্রী, কৌস্তভ, সোহম, অর্পণ। ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইন এবং সাউন্ড ডিজাইন করেছে অর্ঘ্য। গল্পটা কেমন লাগলো
কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বছরের শেষ দিনটা আপনাদের সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। শুভরাত্রি।